নমস্কার শ্রোতা বন্ধু, অগোছালো একঘেয়ে মনের শান্তি টনিক শব্দকথা অফিসিয়ালের দ্বিতীয় গল্পের আসরে আপনাদের স্বাগত জানাই। আজকে আপনাদের জন্য নিয়ে চলে এসেছে সতীর্থদের কলমে ক্ষুধার্ত জঙ্গল গল্পটি। ভূত কি? ভূত হলো গিয়ে পাস্ট, যে সময়টা গন সেটা প্রতিটা মুহূর্তই। এই যে কথাগুলো বললাম সেটাই হয়ে গেল ভূত। সেটা আমরা রিমাইন্ড করতে পারি, মনের মধ্যে রিওয়াইন্ড করতে পারি, কিন্তু এই বর্তমানে এনে দাঁড় করাতে পারি কি? না, পারি না। পাস্ট বা ভূতের মেমোরি নিয়ে আমরা খুব ডিপ চিন্তা করলে অনেক সময় লেজার ভিশনের মতো হ্যালুসিনেট করি, আর সেটাই হলো ভূত দেখা। ভূত আর ভবিষ্যৎ দুটোই আমাদের অনুমান, অ্যাজাম্পশন, বুঝলি? এটা সত্যি, এটা সায়েন্স। আর তুই শালা ফিজিক্সের ছাত্র, ভূত নিয়ে রিসার্চ করছিস? ছ্যা, তো সাইকেলের ধাক্কায় মরা উচিত। কিঙ্কর একটা তাচ্ছিল্যের হাসি হেসে সিগারেট ধরালো। শশাঙ্ক হেসে চায়ে চুমুক দিল। আজ 3 দিন হলো সে অস্ট্রিয়া থেকে ফিরেছে। শশাঙ্কের বাবা মা আর বেঁচে নেই। বছর 5 অস্ট্রিয়াতে স্পেকট্রো সায়েন্স রিসার্চ সেন্টারে চাকরি নিয়ে বিয়ে করে সে সেটেলড। কলকাতায় ওদের শরিকি বাড়িটা এখন ভাড়াটে টাড়াটে শুদ্ধ আস্ত চিড়িয়াখানা, তাই এসে হোটেলেই উঠেছে। বহুদিন পর পুরনো শহরে ফিরলেই কলেজ মেটদের সঙ্গে দেখা করার সেই তাগিদটা হয়তো সবার থাকে না, যে যার নিজস্ব জীবনচক্রে ব্যস্ত থাকে। শশাঙ্কেরও কিঙ্করের বাড়ি আসার তেমন ইচ্ছে ছিল না। এসেছে একটা বিশেষ উদ্দেশ্যে, আর ভাগ্যক্রমে কিঙ্করকেও পেয়ে গেছে। চায় শেষ চুমুক দিয়ে কাপ রেখে শশাঙ্ক কাজের কথা এলো। তোর সঙ্গে প্রফেসর বক্সির কন্ট্যাক্ট আছে না? কেন বলতো? আরে দরকার আছে। উনি তো তোর আঙ্কেল, মানে তোর বাবার ব্লুজুম ফ্রেন্ড ছিল না? হ্যাঁ, কিন্তু এখন তেমন যোগাযোগ নেই। বাবা মারা যাওয়ার পর তো। কি ব্যাপার বলতো? উনি তো জানতাম বটানির লোক, ফিজিক্স নয়, আর ভূত তো নয়। ওরে স্টুপিড, আমি সেক্টর ওয়ার্ল্ড নিয়ে কাজ করি। সেটা 500% ফিজিক্স, আইনস্টাইনের থিওরি। ছাড়, তোর মগজে এসব ঢুকবে না। ফিজিক্সে যেন তুই কত পেতিস। বাজে কথা ছাড়। পরীক্ষার নাম্বারই যে সব নয়, আমার অবস্থা দেখে সেটা বুঝতে সায়েন্টিস্ট হবার দরকার হয় না রে শালা। বক্সিকে তোর কি দরকার? তেমন হলে বল, খোঁজ লাগাবো। আমি যতদূর জানি বক্সি বোধহয় এখন পেঞ্চ জঙ্গলের দিকেই আছেন। পেঞ্চ মানে সেই অভয়ারণ্য? দাঁড়া, ওটা তো মধ্যপ্রদেশ মহারাষ্ট্রের বর্ডার। ইয়েস, কিছুটা মহারাষ্ট্র চিন্দাওয়াড়া ডিস্ট্রিক্টের বর্ডারে, নাগপুর থেকে 100 কি 150 কিলোমিটার। নিয়ারেস্ট এয়ারপোর্ট হলো বাবা সাহেব আম্বেদকর। শালা আমার বাপের বন্ধু, আমি জানি না, আর তুই অস্ট্রিয়ায় বসে। তা ওখানে উনি এমন কি গুপ্তধন খুঁজছেন যে তুই খোঁজ নিতে কাজ ছেড়ে দেশে এসছিস? আছে ভাই, সে এক অদ্ভুত রহস্য। সম্প্রতি ইন্টারনেটে ওনার একটা ফিচার বেরোয়, প্রচুর ফলোয়ার, ইভেন ফলোড বাই ডক্টর জেরাম ব্রুস। প্রফেসর বক্সি সম্ভবত মৃত গাছের শোল খুঁজছেন, হয়তো পেয়েছেন। আর দাঁড়া ভাই, শোল না খোল? গাছের ছাল? দূর, শোল মানে আত্মা, স্পিরিট। তুই জানিস না। ওকে, লেট মি রিসার্চ হিম। হ্যাঁ, গাছের ভূত? ওই বক্সি মানে বেটা বুড়ো বয়সে মাথার ঢিলে স্ক্রু নিয়ে এসব লিখছে, আর তুই সেসব পড়ে? এ বাবা, ম্যারেজ হয়ে না কি সব বলে। খাচ্ছিস টাচ্ছিস নাকি? থাকলে একটু দিস ভাই, খেয়ে তোর গল্প শুনবো। আমি অরবিটে আছি, রুম 402। যদি দিন 3 ব্যবসাপত্র সামলে বউয়ের অ্যাপ্রুভাল পেয়ে ফর আ চেঞ্জে যদি আমার সঙ্গে পেঞ্চ ফরেস্টে আসতে চাস, তাহলে অরবিট রিসেপশনে কল করে জানাস। আমি পরশু বেরোবো। আই রিপিট, রুম 402। আচ্ছা, তোর আমাদের মোগলির কথা মনে আছে তো? সেই জঙ্গল বুক, গল্পটা কিন্তু এই পেঞ্চকে বেস করেই লেখা। ইটস ট্রু। নেট সার্চ করে দেখ, লাক ভালো থাকলে শের খান, বালু, এমনকি বাগিরাকেও মিট করে আসতে পারবি।
এই চলি রে, তুই কালকের মধ্যে জানাস কিন্তু। ফ্লাইটের টিকিট কিন্তু এখনও অ্যাভেলেবেল, অ্যান্ড দ্য ফুল ট্রিপ স্পন্সার্ড বাই জার্মানিজ দি মর্গেস্টার্ন নিউজ, তো ইটস আ ফ্রি ট্রিপ। বাবা সাহেব আম্বেদকর এয়ারপোর্ট থেকে বেরিয়ে কিঙ্কর সম্পূর্ণ, যাকে বলে কিং কর্তব্য বিমূঢ় হয়ে গেল। মেন গেটের বাইরেই একটা বড় এক্সইউভি গাড়ির সামনে একজন ড্রাইভার শশাঙ্ক অ্যান্ড ক্রিউ বোর্ড নিয়ে দাঁড়িয়ে, আর পাশেই 6 পকেটস প্যান্টস, কালো স্লিভলেস ভেস্ট আর সানগ্লাসে হাসি মুখে অত্যন্ত স্মার্ট একটি মেয়ে। শশাঙ্ক হেসে কিঙ্করের পিঠে হাত দিল। হ্যাঁ, এসব মর্গেনস্টার্নই অ্যারেঞ্জ করে দিয়েছে। ওই শার্লিন বোস পুরো এক্সপিডিশনটা কভার করে ওদের কাগজে পাঠাবে। তবে শার্লিনের সঙ্গে হ্যাঙ্কি প্যাঙ্কির কথা স্বপ্নেও ভাবিস না, ও কিন্তু ব্লু বেল্ট। কিঙ্কর হাঁ মুখটা বন্ধ করল, ভাবল ব্লু ব্ল্যাক তো দূর, আমি শালা পাতি চামড়ার বেল্টকেই ভয় পাই। বাবার হাতে ছোটবেলা কতবার যে। গাড়িটা সামনের চওড়া রাস্তার মোড় থেকে বাঁয়ে ঘুরল। কিঙ্কর দেখল সবুজ সাইনবোর্ডে লেখা ডান দিকে নাগপুর সিটি 22 কিলোমিটার, আর বাঁয়ে পেঞ্চ ন্যাশনাল পার্ক 72 কিলোমিটার। গাড়ির মাঝের সিটে সে আর শশাঙ্ক, সামনে ড্রাইভার মোহন সিং এর পাশে ব্লু বেল্ট শার্লিন, স্বাভাবিক হাসি খুশি স্বভাবের মেয়ে। দু পুরুষ ধরেই দিল্লিবাসী, ফ্রিল্যান্স এক্সপিডিশন কভার করে। ন্যাট জিও ডিসকভারির কিছু কাজও নাকি করেছে। এবারের এই অভিযানে শার্লিন খুবই এক্সাইটেড। যে কোনো প্রাণীর মতো গাছপালারও সোল থাকতে পারে, কিন্তু অনুভব করা বা আবিষ্কারের অভিযানে যুক্ত হতে পেরে সে নাকি ভীষণ উত্তেজিত। শশাঙ্ক তাকে আরও উৎসাহ দিচ্ছিল। কিঙ্কর ডিবেট করতে গিয়েও না করে হেসে মাথা নাড়ল। ডিবেটের পরে শার্লিন যদি রিবেট না দেয়, ব্লু বেল্ট। প্রায় 1.25 ঘন্টার পর মধ্যপ্রদেশের বন দপ্তরের চেকপোস্টে এসে গাড়ি থামল। এটা অফ সিজন। স্পেশাল পারমিটের জন্য শশাঙ্ক আর শার্লিন কী সব পেপার্স নিয়ে অফিসে গেল। ড্রাইভার মোহন সিংকে একটু দূরে দাঁড়িয়ে থাকতে দেখে সিগারেট ধরিয়ে এগিয়ে এলো কিঙ্কর। তোমার নাম তো মোহন? জি সাব, আমি মোহন সিং। এখানে বাঘ আছে? আছে সাব, তবে এখন অনেক কম। আর সাব, এখানেই সিগারেট পিয়ে নিন, ভিতরে কিন্তু এলাও না। ভেতরে মানে জঙ্গলে? হ্যাঁ, আগের বাবুদেরও তো আমি বারণ করেছিলাম, শোনেনি। কেন, ফরেস্ট ডিপার্টমেন্ট অ্যারেস্ট করেছে? না বাবু, ফরেস্ট ডিপার্টমেন্ট ছাড়াও জঙ্গলের কিছু আপনা কানুন আছে। সেটা না মানলে জঙ্গল কাউকে ফিরে আসতে দেয় না, আটকে রাখে। কে আটকে রাখে? সে আমি বলতে পারবো না সাব, ওরা সব শুনে নিবে। আমি তো বাল বাচ্চাওয়ালা আদমি আছি সাব। শুনে নেবে? কারা? আমি গাড়িতে আছি সাব। মোহন সিং জোরে হেঁটে গাড়ির দিকে চলে গেল। কিঙ্কর বুঝল কারুকে এরা ভয় পায়। মাওবাদী না ফরেস্ট গার্ড? জঙ্গলে কারা আটকে রাখে? ভাড় মে যাক, সে ঘুরতে এসেছে, ঘুরে টুরে ঘরের ছেলে ঘরে ফিরবে, চুকে গেল। একটা লম্বা সুখ টান দিয়ে পিচ করে আওয়াজ শুনে জঙ্গলের দিকে চেয়ে দেখল একটা বেগুনি রঙের হলদে পাখি তিরিং তিরিং করে এডাল সেডাল লাফিয়ে ঘুরে ওয়েলকাম ডান্স দেখাচ্ছে। বাহ! শশাঙ্কের ডাকে ঘুরল কিঙ্কর। সিগারেটটা ফেলে দিয়ে চলে আয়, এবারে সোজা টাইগার অ্যান্ড উডস। চা ব্রেকফাস্ট খেয়ে নেক্সট প্ল্যান। দেশি মুরগির অমলেট আর মচমচে মরিচ টোস্ট দিয়ে চা খেয়ে শশাঙ্ক একটা ম্যাপ নিয়ে টেবিলে পাতল। তোতলাদহ নদীপথ ধরে উত্তরে প্রায় 40 কিলোমিটার গেলে কারমাঝির অঞ্চল। ওখানেই নাকি সেই গল্পের ছোট্ট মোগলিবাগিরা বালুর সঙ্গে ছুটে বেড়াত। সম্ভবত তার পিছনের দিকেই কোথাও ক্যাম্প গেড়েছে প্রো বক্সি, কারণ পেঞ্চের যেরম সুখা জঙ্গলের কথা উনি ফিচারে উল্লেখ করেছেন সেটা ওই জঙ্গলের আশেপাশেই আছে। দুপুর দুপুর বেরোলে বিকেলের মধ্যে গিয়ে ওখানে ক্যাম্প ফেলা যাবে। কিঙ্কর পাক্কা চেন স্মোকার, তার পক্ষে বেশিক্ষণ সিগারেট না খেয়ে থাকা প্রায় নরকবাস। এই রেস্ট হাউস নো স্মোকিং, জঙ্গল আরও রেস্ট্রিক্টেড। সালা এই জানলে সে আসতই না।
নো স্মোকিং কান্ট্রি বলে সে পুরো ভুটান ট্রিপ ক্যান্সেল করে দিয়েছিল। চুপি চুপি বাথরুমে 2-3 টান মেরে কি সুখ পাওয়া যায়? শশাঙ্কের প্ল্যান শুনে খুব একটা ইন্টারেস্টও লাগলো না কিঙ্করের। নেহাত শার্লিন আছে তাই একটু রিফ্রেশ লাগছে, নয়তো আকাট শশাঙ্কের কোম্পানি ধুস। শশাঙ্ক ম্যাপ আর ট্যাব নিয়ে ডুবে আছে। শার্লিন উঠে রুমে গেল। কিঙ্কর ঠিক করলো জঙ্গলে রাউন্ড মেরে আসবে, মুক্ত অরণ্যে একটু প্রাণ খুলে সুখ টান। রেস্ট হাউসটা বেশ উঁচু জাল দিয়ে ঘেরা কম্পাউন্ড। মেন গেটে 2 জন গার্ড গল্প করছে। কিঙ্কর গেট পেরোনোর সময় গার্ড 2 জন তাকিয়ে দেখল, কিছু বলল না। যাক, আর বাধা নেই। কিন্তু কয়েক পা সামনে যেতেই ঝোপটা যেন নড়ে উঠল। একটু শক্ত হয়ে গেল কিঙ্কর। অভয়ারণ্য হলেও এটা অরণ্য। এভাবে ড্যাং ড্যাং করে একা বেরিয়ে পড়াটা ঠিক হয়নি। বাঘ না হলেও অন্য কোনো জন্তু। এগোবে না পিছবে ভাবার আগেই ঝোপ সরিয়ে ক্যামেরা হাতে বেরিয়ে এলো কালো টি শার্ট জিন্স শর্ট পরা শার্লিন। কিঙ্করকে দেখেই খুশি হয়ে হেসে তাকালো। ও মিস্টার কিং, আপনিও জানেন এখানে কত রকম পাখি আর প্রজাপতি? ছবি তুলে শেষ করা যায় না। হ্যাঁ হ্যাঁ, আমিও দেখেছি। তা ছবি তুললেন? এই দেখুন, পরপর দেখুন। শার্লিন এত কাছাকাছি গা ঘেঁষে দাঁড়াতে কিঙ্করের ভেতর যেন কেউ বলে উঠল, গুরু এমে ভোগাবে। কিঙ্কর মনে মনে তাকে জোর ধমক দিল, সালা ভুলে গেছিস বেল্টের রং ব্লু? তবুও কিঙ্করের মনে হলো মেয়েটা একদম সাবলীল, কথাটা বলাই যায়। শার্লিন, আপনাকে একটা কথা জিজ্ঞেস করব? স্বচ্ছন্দে। আপনিও কি সত্যি বিশ্বাস করেন এই এক্সপিডিশনের কোনো ভ্যালু আছে? নেই বলছেন? না মানে আমি খুব কনফিউজড। ওই প্রফেসর বক্সি আমার বাবার বন্ধুস্থানীয়, কলেজে আমাদের বটানি ক্লাসও নিতেন। তিনি গাছের ভূত নিয়ে কী সব লিখলেন, আর শশাঙ্ক মিডিয়া স্পন্সার, আপনি সব চলে এলেন। ইজ ইট এ কিডিং অর এর পেছনে কি কোনো হিডেন রিজন আছে? কিছু একটা হিডেন রিজন আছেই। আমিও কনফিউশন নিয়েই কভার করতে এসেছি। মিডিয়া হাউস স্টোরি চায়। এই গাছের সোল কথাটা ঠিক। আই মিন, যদি জঙ্গলে এরকম একটা টেরের রিউমার্স ছড়িয়ে দেওয়া যায়, মানুষ এই অঞ্চলটা এড়িয়েই চলে। তাতে হয়তো কারোর সুবিধে হয়। ইউ মিন চোরা শিকারি, পোচার্স? মেবি পোচার বা কোনো গুপ্তচক্র। আই সি। কিন্তু শশাঙ্ক তো... উনি বোধহয় সত্যি গাছের সোল খুঁজতে এসেছেন। ওনার কথাবার্তা শুনে আমার তো তাই মনে হলো। তাহলে তো এইটাও তো এক রহস্য। চলুন দেখা যাক। ওই অঞ্চলটা ইউপি, এমপি আর দিল্লি বর্ডার, পাঞ্জাব, রাজস্থানও খুব কাছে। দ্যাট মিন চোরা কারবারির পক্ষে পারফেক্ট জোন, ইজন্ট ইট? ওহ, বাঁচলাম। এখন একটু হালকা লাগছে, স্বাভাবিক লাগছে। আর ঠিক তখনই একটা কাণ্ড ঘটল। চড়চড়াত করে এক আওয়াজ। মাথার ওপর গাছের ডালপালা ভীষণভাবে নড়ে উঠল। গাদা গাদা পাতা আর ছোট ছোট ডাল খসে পড়তে লাগলো। চারিদিকে খচমচ কিচমিচ শব্দে ছুটে পালাতে লাগলো ছোট ছোট গিরগিটি বা কিছু। আতঙ্কের চিৎকার করে উড়ে গেল চারিদিকের গাছের প্রচুর পাখি। আর তারপরেই ওদের ঠিক 2 হাত সামনেই ওপরের কোনো গাছ থেকে হুড়মুড় শব্দে ভেঙে পড়ল একটা বেশ মোটা ডাল। তার শাখা প্রশাখাগুলো ওদের চোখ মুখের একদম কাছে। সেইগুলো এখনো কাঁপছে। ঠিক এক চুলের জন্য বেঁচে গিয়ে ভীষণ হাঁপাতে লাগলো ওরা দুজন। ধাতস্থ হতে কয়েক মুহূর্ত সময় নিল। কিঙ্কর দেখল শার্লিন তার আস্তিনটা ধরে কাঁপছে। ঘটনাটা হয়তো স্বাভাবিক, তবু শকিং। কেউ কিচ্ছু বলল না। দুজনেরই মনে হলো আর এগোনো উচিত নয়। এ জঙ্গল তাদের এখনই রেস্ট হাউসে ফিরে যেতে বলছে। একে রামে রক্ষে নেই, তাই আবার দোসর। গম্ভীর মুখ ড্রাইভার মোহন সিংয়ের সঙ্গে ডাকাতের মতো দেখতে জঙ্গল গাইড বীর প্রতাপ ভাণ্ড। তার কাছে আবার একটা দোনলা 1 শটার বন্দুক। ওই দুজনেই গোমড়া মুখে সামনে বসে। ভাবটা যেন এই অফ সিজনে ঠেকায় পড়ে এসেছে।
তাদের এখানে নামিয়েই বাড়ি ফিরে যেতে পারলে বাঁচে। শশাঙ্ক তার ট্যাব আর ম্যাপ নিয়ে মাঝখানে বসে, পেছনের সিটে শার্লিন আর কিঙ্কর। শার্লিন সিটের ওপর বাবু হয়ে বসে একটা ইংরেজি বইতে ডুবে আছে। অগত্যা কিঙ্কর জানলার বাইরে জঙ্গল দেখতে দেখতে চলেছে। চারিদিকে রহস্যময় গাছপালা আর ঝোপঝাড় দেখে বারবার মনে হচ্ছে এই বুঝি বাঘ এলো। কিন্তু গোটা কয়েকটা বনমুরগি আর একটা শেয়াল ছাড়া ঘণ্টাখানেকের জার্নিতে আর কিছুই চোখে পড়েনি। জন্তুরাও মনে হয় এই গাড়ি চলার পথ এড়িয়ে চলে। বেরোনোর আগে শশাঙ্ককে চেপে ধরেছিল কিঙ্কর। শার্লিনের চোরা চোখ পাখানি দেখে প্রচারদের গুজব ছড়ানোর সম্ভাবনাটা সম্পূর্ণ তার নিজেরই ভাবনা বলেই পেশ করল। শশাঙ্ক কয়েক পলক যেন ভাবল, তারপর একটু হেসে উদাস হয়ে বলল, না না, গাছ মানুষের পোষ মানে রে। চেনা মানুষ দেখলে নুয়ে পড়ে। চেনা মানুষেরা ফুল ফল ছিঁড়লে রাগ করে না। গাছেদেরও প্রাণ আছে, আর প্রাণ থাকলে সোল আছেই, শুধু তার ঠিকঠাক প্রমাণ পাওয়া যায়নি। প্রফেসর বক্সি হয়তো প্রমাণ খুঁজে পেয়েছেন। এটা সায়েন্সেরই একটা যুগান্তকারী আবিষ্কার। মিলিয়ে নিস কিঙ্কর কথাটা। এরপর আরও কিছু বলে যেতেই শার্লিন কিঙ্করের পায়ের জুতো দিয়ে ছোট্ট একটা টোকা মারল। কিঙ্কর হাল ছেড়ে দিল। বৃক্ষ, তোমার সোল কোথায়? ফলেন পরিচয়। ওখানে গিয়ে যদি দেখে পুরোটাই ভাঁওতা, শশাঙ্ককে কবজি ডুবিয়ে এক হাত নেওয়া যাবে। চ্যাটসঅ্যাপের কলেজ গ্রুপে বেশ গুছিয়ে খিল্লি করা যাবে। এখন ফ্রি ট্রিপের মজা নেওয়াই যাক। শার্লিনের সঙ্গে চোখে চোখে আশ্বাস দিল এই ব্যাপারে আর ডিবেট করবে না সে। কারমাঝির অঞ্চলে ঢুকল গাড়ি। মোর্চে ধরা দুটো ভান্ডার ওপর ময়লা হলদে সাইনবোর্ডে লেখা কারমাঝির পেঞ্চ। এই জঙ্গল আরও যেন থমথমে, গম্ভীর, সব সময় যেন কিছু অভিমানে গোম হয়ে রয়েছে। পাখিগুলোও সব চুপচাপ। এই রকম সিরিয়াস জঙ্গল আগে কখনো দেখেনি কিঙ্কর। শার্লিন সেই বইটা এখন পড়ছে, যদিও দুপাশের পৃষ্ঠার ঘনত্ব দেখেই বোঝা যায় প্রায় শেষ করে ফেলেছে। শশাঙ্কও ট্যাবে ডুবে আছে। একটু ঝিমুনি এসেছিল কিঙ্করের, সেই একই জঙ্গল, গাছপালা আর গাড়ির ঝাঁকুনি। নতুন জন্তু বলতে একটা বুনো রাম ছাগল। এসব দেখেই এক্সপিডিশনের আসল চরিত্র বোঝা যায়। গাছের সোল। সালা, যেমন শশাঙ্ক তেমন বক্সি। একজন কুচি পাগল আর একজন বুড়ো। গাড়িটা আচমকা সাংঘাতিক রাম ঝাঁকুনি খেয়ে ক্যাচ করে থামল। শার্লিনের বই ছিটকে গেল। কিঙ্করও মুখ থুবড়ে পিছনের দুটো সিটের মাঝখানে গিয়ে পড়ল শার্লিনের জুতোর ওপর। যাক, নাকটা বাঁচল। হোয়াট দ্য মাই ট্যাব! মাঝের সিটের ওপরটা দুহাতে ধরে মাথাটা উঁচু করে অদ্ভুত দৃশ্য দেখে অবাক হয়ে গেল কিঙ্কর। শার্লিনও কিঙ্করের কাঁধের জামাটা খামচে ফিসফিসিয়ে বলল, হোয়াট দ্য হেল! শশাঙ্ক ভাঙা ট্যাব হাতে নিয়ে বসে। সামনের সিটে বসা দুই মহারথীর অবস্থাও তথৈবচ। মনে হয় এতদিন জঙ্গলে ঘোরাফেরা করলেও ওরা এরকম দৃশ্য বোধহয় আগে দেখেনি। পথের ওপর ষাঁড় বেঁধে 20-22টা বুনো কুকুর সোজা হয়ে বসে তাদের গাড়িটার দিকে তাকিয়ে আছে, যেন ওপাশে আর যেতেই দেবে না। এটা যদিও ট্যুরিস্ট পথ নয়, তবে ফরেস্ট ডিপার্টমেন্ট এ পথ দিয়েই তো প্রায়ই যাতায়াত করে। জন্তু জানোয়াররাও সেটা জানে। আর এই বুনো কুকুররা রীতিমতো ভীতু জাতির দলবদ্ধ জীব। গাড়ি আসার আওয়াজ পেলে তারা কখনোই এইভাবে পথ আটকে বসে থাকে না। কিন্তু এখানে বন্দুকের ক্ল্যাচ লক খুলে দরজা আস্তে করে খুলে নামল বীর প্রতাপ ভান্ড। প্রশিক্ষিত গাইড হিসাবে বেশ কিছু অঙ্গভঙ্গি আর অদ্ভুত শব্দ করেও কিচ্ছু লাভ হলো না। কুকুরগুলো সব গম্ভীর মুখে চুপচাপ বসেই রইল। অগত্যা মোবাইলে একটা ছবি তুলে শূন্যে এক রাউন্ড ফাঁকা গুলি। ছবিটা বন বিভাগ দপ্তরে গুলি চালানোর জাস্টিফিকেশন প্রমাণ। যাই হোক, গুলির বিকট শব্দ পাখপাখালির কানে তালা ধরা কাঁই কিচিরের মধ্যে যেন অনিচ্ছা সত্ত্বেও পথ ছেড়ে দিল ষাঁড়মেয় বাহিনী। দুপাশের ঝোপে গিয়ে ঢুকল। গাড়িটা যাবার সময় দুধারের ঝোপে তাদের এক নিঃশব্দ নজরদারি সত্যি ভীতপ্রদ বলে মনে হলো কিঙ্করের। যেন ওয়ার্ন করা সত্ত্বেও
তারা জোর করে জঙ্গলের নিষিদ্ধ অজানা কোনো এক অঞ্চলে প্রবেশ করল। অনেক পরে বুঝেছিল না করলেই ভালো ছিল। ইধার চা নাস্তা সেরে নিন সাব, আগে আর কিছু নাই। কথাটা বলেই মোহন সিং আর বীর প্রতাপ গাড়ি থেকে নেমে ছোট চায়ের দোকানটার দিকে এগিয়ে গেল। জঙ্গলের মধ্যে ছোট্ট গ্রাম চিতি, সেই চিতির মুখেই এই চা কাম মনোহারির দোকান। দোকানের পাশে দুটো মোষ বাঁধা। তারা বেশ তাচ্ছিল্যের দৃষ্টিতে ওদের দেখেই মুখটা ঘুরিয়ে নিল। শশাঙ্ক দুটো চায়ের কথা বলল। শার্লিন চা খাবে না। কিঙ্কর দেখল শার্লিন ক্যামেরা নিয়ে জঙ্গলের দিকে গেল, বোধহয় পাখির ছবি তুলতে। ওদের দেখে বুড়ো দোকানদার একটা টিনের বেঞ্চ পেতে দিল। শশাঙ্ক, তখন আমাদের মাথায় গাছের ডাল পড়তে পড়তে বেঁচেছি, তারপর কুকুর গ্যাং তোর গাছের সোল খোঁজার আগে আমাদেরই সোল বেরিয়ে যাবে রে। আরে বেঁচেছিস মানেই গুড সাইন। হ্যাঁ রে, তাই তো। এরপর আর কি কি সাইনবোর্ড আসে দেখি? হয়তো গাড়িতে উঠতে গিয়ে দেখলি ভেতরে বাঘ ফ্যামিলি নিয়ে ন্যাপিং। ডোন্ট ওয়ারি, এদিকে বাঘ টাগ নেই। জঙ্গলটা দেখ কি শান্ত, চুপচাপ। শালে এটাই আরও ভয়ের, কিছু একটা বিপদের অশনি সংকেত। দূর বেটা, টুখা জঙ্গলটা আশেপাশেই আছে, আর 2-3 ঘন্টার মধ্যেই প্রফেসরকে পেয়ে যাব। মন বলছে অলমোস্ট নিরুপদ্রবে পৌঁছে গেলাম। এরপর আর কোনো বিপদ যদি... কথা শেষ হওয়ার আগেই শার্লিনের তীব্র চিৎকারে কিঙ্করের হাতের ভাঁড় চলকে চা পড়ে খাকি প্যান্টের থাই দুটো আর্মি ছাপ হয়ে গেল। পরস্পর তাকিয়ে নিল দুজনেই, তারপর প্রায় লাফিয়ে উঠল। জঙ্গলের দিকে দৌড়তে গিয়ে দেখল মোহন সিং আর বীর প্রতাপও দৌড়ে আসছে। বীর প্রতাপ বন্দুকের ক্ল্যাচ লক খুলল। চারজনেই ছুটে ঢুকলো শব্দ আসা জঙ্গলে। শশাঙ্ক শার্লিনের নাম ধরে ডাকতে লাগলো, কিঙ্করও। কিন্তু শার্লিন কোনো সাড়া দিল না। প্রায় মিনিট 10 খোঁজাখুঁজির পর বীর প্রতাপের ইহা আইয়ে সাব ডাকে দৌড়ে সেদিকে গেল ওরা। পিছনে দেখল শার্লিন সামান্য ঝুঁকি দাঁড়িয়ে সামনের দিকে কিছু একটা দেখছে। পেছন থেকে ডেকেও সাড়া পেল না। কিঙ্কর দেখল শার্লিনের সামনের দিকে গাছ আর ঝোপ জঙ্গল ছাড়া কিচ্ছু নেই। শার্লিনকে ধাক্কা দিতেও তার হুঁশ এলো না। সেই একইভাবে দাঁড়িয়ে তীর করে কাঁপছে সে। এখনো তাকিয়ে আছে সামনের দিকে। কিঙ্কর তার কাঁধ দুটো ধরে ডাকতে ডাকতে ঝাঁকাতে লাগলো। একসময় চমকে কিঙ্করকে অবাক হয়ে দেখল শার্লিন, বাকিদেরও। যেন কয়েক মুহূর্ত সময় নিল আশপাশের সব মানুষকে চিনতে। শশাঙ্ক আর কিঙ্করের ক্রমাগত কি হয়েছে কি হলো শুনে কাঁপতে থাকা ডান হাত বাড়িয়ে তর্জনীটা সামনের দিকে, সম্ভবত বড় বাওড়া গাছটার দিকে নির্দেশ করল। ওরা ঘুরে দেখল শুধুই একটা বিশাল মোটা গাছ। গিরগিটি বা সাপও নেই, হয়তো ছিল এখন নেই। নিশ্চয়ই কোনো জন্তু হঠাৎ সামনে চলে এসেছিল, শার্লিনের ওই বিকট চিৎকারে পালিয়েছে। বীর প্রতাপ মাটি ঘাস দেখে বলল, কোনো জন্তুর প্যারোকা নিশান সে খুঁজে পাচ্ছে না, তবে গাছটার পিছনের অনেকটা অংশের ঘাস মাড়ানো। মনে হয় কিছু একটা ঘটেছে, খুব বড় কিছু। বীরের চোখ মুখ দেখে বোঝা গেল সে বেশ ধাঁধায় পড়েছে। মাটি ঘষতে অতখানি ঘাসপাতা উপড়ে দেবার মতো কোনো বড় জানোয়ার সে মনে করতে পারছে না, অন্তত এই জঙ্গলে নেই। তখনই পিছনে একটা ঝপ করে শব্দ পেয়ে ওরা ঘুরে দেখল শার্লিন জ্ঞান হারিয়ে মাটিতে পড়ে। গাড়িতে থুম হয়ে বসে আছে শার্লিন। সবাই বুঝে গেছে মেয়েটার ধাতস্থ হতে কিছুটা টাইম লাগবে। চায়ের দোকানে চোখে মুখে জল, তারপর মোষের দুধ খেয়ে সামলে কিছুটা উঠেছে, কিন্তু হাজারবার প্রশ্ন করা সত্ত্বেও কোনো উত্তর দিতে সে পারেনি। 1-2বার মনে হয়েছে কিছু বলার চেষ্টা করছে, কিন্তু বলতে পারছে না। এটা দুটো কারণে হয়, কোনো এক ব্যাপারে অত্যধিক ভয় পেলে, নয়তো এমন কিছু যা নিজের কাছেও ঠিক বিশ্বাসযোগ্য নয়। কিঙ্করের মনে হলো এই দ্বিতীয় কারণটাই সঠিক, কারণ শার্লিনের চোখে মুখে ভয়ের চেয়েও অস্থিরতা বেশি প্রকট। যেন কিছু একটা বিশ্বাসযোগ্যতা, একটা যুক্তি পাগলের মতো খুঁজে বেড়াচ্ছে, পাচ্ছে না।
কিঙ্কর বাইরের জঙ্গলের দিকে চাইল। এদিকের জঙ্গল আশ্চর্য রকম গম্ভীর। গাড়ির মধ্যে বসে বোঝা যাচ্ছে না, তবে পাখপাখালির ডাক অনেক কম, তাদের চোখেও পড়ছে না। এরকম মৃত জঙ্গলের কথা আগে শোনেনি কিঙ্কর। বেশ কিছু শুকনো মরা গাছ সবুজের ফাঁকে ফাঁকে। জঙ্গলের সবুজ রংটাও যেন ক্রমে ফিকে আর কালচে হয়ে উঠছে, সেটা অবশ্য আলো পড়ে আসার জন্যই। হঠাৎ মনে হলো শার্লিন কি তাকিয়ে আছে তার দিকে। ঘুরেই চমকে গেল। হ্যাঁ, সোজাসুজি তার দিকেই তাকিয়ে আছে মেয়েটা। এখন কেমন আছেন শার্লিন? আপনি কি বিশ্বাস করবেন? কে বিশ্বাস করব? আমি যা দেখেছিলাম। কি দেখেছিলেন শার্লিন? ওই বাওড়া গাছটা হঠাৎ। হ্যাঁ, গাছটা কি? আমি পাখি দেখছিলাম, অনেক ছবি নিচ্ছিলাম। একটা ছোট্ট বারবার কিং পাখি গাছটার নিচে এসে কিছু একটা খাচ্ছিল। একটা গোসাপের মতো কিছু বারবার পাখিটাকে। আমি একটা পাথরের টুকরো তুলে গাছের গোড়ায় মারি। জন্তুটা পালায়, পাখিটাও। আর গাছটা কি? বিশাল গাছটা আমার দিকে ঘষে ঘষে এগিয়ে আসতে থাকে, তারপর থেমে যায়। হোয়াট? আমি ভুল দেখিনি, আমি জানি। আবার ভুরু কুঁচকে অন্যমনস্ক হয়ে যায় শার্লিন। কিঙ্কর বাক্যহারা হয়ে বসে থাকে, মনে বলে এসব নিশ্চয়ই ইলিউশন। চারপাশে এক রকম গাছ দেখতে দেখতে অনেক সময় মাথা হ্যাং হয়ে যায়। নিজে এগিয়ে গেলেও মনে হয় সামনের দৃশ্যপটটা এগিয়ে আসছে, সেই রাতের ট্রেনে আকাশের চাঁদ গিয়ে সঙ্গে চলতে দেখার মতো। মন এসব যাই বলুক না কেন, কিঙ্করের কেন জানি মনে হলো একটা ভয়ঙ্কর চক্র বুঝছে তারা ঢুকে পড়েছে। এ জঙ্গলটা জীবন্ত, এই জঙ্গল তাদের আর ফিরে যেতে দেবে না। তোতলাদাহ নদীটা থেকে প্রায় 3 কিলোমিটার উত্তর পূর্বে অপেক্ষাকৃত ফাঁকা জায়গায় 3টে তাঁবু খাটানো হয়েছে। মাঝেরটায় শার্লিন আর দুপাশে কিঙ্কর আর শশাঙ্ক। মোহন সিং আর বীর প্রতাপরা গাড়িতেই শোবে। তারা চিতির জঙ্গলের সেই নাম না জানা জানোয়ারের ভয় এখনও একটু গুটিয়ে আছে। গাড়ি ওদের কাছে বেশি সেফ। ওদের ইচ্ছে ছিল রাতে রেস্ট হাউসে ফিরে যাবে, আবার সকাল সকাল চলে আসবে। দুজনের বেজার মুখ দেখে শশাঙ্ক কিছু বেশি টাকা অফার করেছিল, তাতেও মুখ বেজার দেখে পকেট থেকে তখনই কিছু গান্ধী কাগজ তাদের পকেটে গুঁজে দিল। টাকা জিনিসটা অদ্ভুত শক্তিশালী, মানুষের মুডে ম্যাজিক এফেক্ট আনে। আর আনলো। এই জঙ্গলটা সত্যিই বড় অদ্ভুত। ভারতীয় কোনো জঙ্গলের সঙ্গে এর মিল নেই। খানিকটা ফাঁকা ফাঁকা জায়গা, বড় গাছ তো দূর, ছোট ছোট ঝোপঝাড় আগাছাও নেই। শুকনো কিছু হলদেটে কাঁটা ঘাস বোধহয় জঙ্গলের নিয়ম রক্ষার্থেই গজিয়ে রয়েছে, তাও মাঝে কিছু জায়গায় শুকনো মাটি, যেন কেউ ঘাসগুলো চেঁচে নিয়েছে। আর দূরে একদিকে ছড়িয়ে ছিটিয়ে ঘাড়ে ঘাড়ে পড়ে আছে বেশ কিছু শুকনো গাছের বড় বড় কাণ্ড। কি কাণ্ড? এগুলো কে এখানে এনে জড়ো করলো? কেনই বা করলো? চোরা কাঠুরে, নাকি এর পেছনে অন্য কোনো গল্প আছে? সেই মোষ চড়ানো ছেলেটা এর কথাই বলছিল। এখানে আসার পথে ঘটনাটা ঘটেছে, আর ফলে বোঝা গেছে প্রফেসর বক্সি হয়তো এখানেই ছিলেন, কারণ এখন উনি অন্যত্র গেছেন। চিতি থেকে বেরিয়ে ঘন্টা দেড়েক আসার পর ওদের মনে হয়েছিল পথ গুলিয়েছে। জিপিএস কাজ করছে না, আর বীর প্রতাপ কি মোহন সিং এদিকটায় আগে আসেনি। কিছু দূর যাবার পর বেশ কয়েকটা মোষ নিয়ে রাস্তা পার হওয়া একটা ঝাঁকড়া চুলওয়ালা বাচ্চা ছেলেকে দেখেই কিঙ্করের মনে হয়েছিল মোগলির খুড়তুতো ভাই। সে ওদের গাড়ির দিকে এমনভাবে চেয়ে রইল যেন এদিকটায় গাড়ি টাড়ি বেশি আসেই না। বীর প্রতাপ ছেলেটাকে ডেকে শুখা জঙ্গলের দিক জানতে চাইল। সে এমন একটা কথা বলল যে কিঙ্করদেরকেও নামতে হলো। তোরাও কি বুড়া বাবুর মতো মরা গাছ জড়ো করবি? ছেলেটার সব কথা ঠিকঠাক বোঝা না গেলেও এটা বোঝা গেল এখানে এক বুড়া বাবু এসেছিল। তারই গ্রামের বুধুয়া, লাখান, গগনরা জঙ্গলে ঘুরে ঘুরে বড় বড় মরা গাছ কেটে এনে দিত।
বুড়া বাবু ভালো পয়সাও দিত। দিন সাতেক হলো সে বাবু আর নেই, কোথায় যেন চলে গেছে। তার কাপড়ের ঘরটা পুরো ফাঁকাই পড়ে আছে। কাপড়ের ঘর মানে যে তাঁবু সেটা বুঝতে অসুবিধা হলো না। আর সে তাঁবু নাকি শুখা জঙ্গলের উত্তর কোণে। এখন আলো কমে আসছে, কাল সকালের আগে খুঁজে কোনো লাভ নেই। এখন কথা হলো, এই বুড়াবাবুই যদি প্রফেসর বক্সি হন এবং তাঁবু টাবু ছেড়ে এখন অন্য কোথাও গিয়ে থাকেন, তাহলে তাঁবুতে ফিরে আসবেনি। সুতরাং তারা মোটামুটি ঠিক পথেই এসেছে। আর প্রফেসর বক্সি হয়তো কাছাকাছি কোথাও আছেন। শশাঙ্ক খুশি হয়ে ছেলেটাকে দুটো 10 টাকার নোট দিতেই ছেলেটার চোখে মুখে এক বিস্ময়ের হাসি ফুটে উঠল। সে বোধহয় 2 টাকা আশা করেছিল, 20 টাকা যেন জ্যাকপট। সত্যি এরা কত গরিব, চাহিদাগুলো কত কম। কিঙ্করের তো একটা সিগারেটই 20 টাকা। নদীকে বাঁ দিকে রেখে ডান পাশে সরে যেতে জঙ্গলের চেহারা আরও বদলে যেতে লাগলো। ক্রমে সব ঝোপঝাড় গাছপালার ফাঁক বাড়তে লাগলো। ঘাস জমি পাতলা হতে শুরু করলো, হলদেটে মাটি দেখা গেল। পাখপাখালির ডাক একদমই কমে গেল, হয়তো গাছের ঘনত্ব খুব কম বলেই। আর জন্তু বলতে কয়েকটা ধূসর রঙের গিরগিটি, ক্রমে তাদেরও আর দেখা গেল না। আর সূর্যাস্তের মুখে এক থমথমে মন খারাপ করা জঙ্গলে প্রবেশ করল তারা। একটা অপেক্ষাকৃত ফাঁকা চত্বরে গাড়ি দাঁড় করালো মোহন সিং। সে আর বীরপ্রতাপ নেমে চারপাশটা ঘুরে কি সব দেখে টেখে এসে বলল, এখানে তাঁবু খাটানো যেতে পারে। শশাঙ্ক আর শার্লিন নিজের নিজের তাঁবু গোছাতে গেছে। মোহন সিং বীরপ্রতাপ কাঠকুঠো জড়ো করে একটা উনুন মতো তৈরি করেছে। রেস্ট হাউস থেকে ভাড়া করে আনা বাসনপত্র, মশলাপাতি, আটা, চা পাতা, দেশি মুরগি সব গাড়ি থেকে বের করে এনে সাজিয়ে রেখেছে। আজ রাতে মেনু বোধহয় দেশি মুরগি আর রুটি। কিঙ্কর দেখল উনুন ধরিয়ে চা করতে টাইম লাগবে, এই ফাঁকে এক রাউন্ড মেরে আসা যাক। সিগারেটের প্যাকেটটা নিয়ে সে উঠে দাঁড়ালো। সত্যি এক অদ্ভুত শুখা জঙ্গল। নদী থেকে মাত্র 3-4 কিলোমিটার দূরে হলেও মাটি এতটা শুকনো হতে পারেই না যাতে আগাছা জন্মাবে না। আর যাও কিছু ঘাস গজিয়েছে, মধ্যে মধ্যে খাবলা খাবলা চুল উঠে যাওয়া টাকের মতো ফাঁকা জমি। নিচে কি কোনো আগ্নেয়গিরিটিরি ঘুমিয়ে আছে? আর সেই কি সব ভিজে মাটি শুকিয়ে দিচ্ছে? আর দূরে ওই জমা করে রাখা কাটা গাছের শুকনো কাণ্ডগুলো। প্রফেসর বক্সি কি সত্যিই ওগুলো জড়ো করে এনে এখানে আনিয়ে রেখেছেন? কেন এনে ফেলে রেখে কেনই বা অন্য কোথাও চলে গেলেন? শশাঙ্কের দৃঢ় বিশ্বাস প্রফেসর এই শুকনো মরা গাছের কাণ্ডগুলো এনে তার আত্মা আবিষ্কারের কাজ করেছিলেন কোনো এক রহস্যময় প্রক্রিয়ায়। এই শুখা জঙ্গলে উনি কি সত্যি গাছের আত্মা খুঁজে পেয়েছিলেন নাকি? ব্যাপারটা কিন্তু হাস্যকর। এই জঙ্গল এমনিই ভীষণ গোলমেলে। মাথার ওপর গাছের ডাল ভেঙে পড়া, ওই বুনো কুকুরদের পথ আটকানো এবং শার্লিনের সেই গাছের এগিয়ে আসার এক অদ্ভুত হ্যালুসিনেশন। সবকটা ঘটনার এক সঠিক ব্যাখ্যা হয়তো আছে, তবু কী রকম যেন অস্বস্তিকর। তার উপর এই শুকনো গাছের ভেতর থেকে আত্মাকে বের করা, গোদের উপর বিস্ফোরা, তার উপর আবার মশার কামড়। হাঁটতে হাঁটতে কাণ্ডগুলোর কাছে চলে এলো কিঙ্কর। পিছনে তাকিয়ে দেখল সামান্য দূরে তাঁবুর পাশে ধোঁয়া, উনুন জ্বলছে। শার্লিন, মোহন আর বীরপ্রতাপ পাশেই আছে। মেয়েটা দেশওয়ালি দুজনের সঙ্গে অত মেলামেশা না করলেই ভালো হতো, তবে ব্লু বেল্টটাই ভরসা। যাক, চা হলে নিশ্চয়ই কেউ ডাকবে। মোচড় করে একটা শব্দ হতে কিঙ্কর ঘুরে তাকালো। চোখের ভুলও হতে পারে, কিন্তু মনে হলো স্তূপাকৃত কাণ্ডগুলো বোধহয় একটু নড়ে উঠল। নিচে কি কোনো জন্তু লুকিয়ে আছে? সাপ নাকি? আর এগোনো ঠিক হবে না। ঝপ করে আলো কমে আসছে। একটা ঠান্ডা হাওয়ার ঝাপটা এসে লাগলো কিঙ্করের গায়ে, নদীর দিক থেকে। সিগারেটের শেষ টানটা দিয়ে কৌতূহলবশত সেটা স্ট্রাইকারের মতো ছুঁড়ে ফেললো কাণ্ডগুলোর দিকে। কাণ্ডগুলোর মাঝের ফাঁক গলে সেটা ঢুকে গেল ভেতরে। কয়েক মুহূর্ত দাঁড়িয়ে থেকেও কিচ্ছু বেরিয়ে এলো না।
দূর, কি সব ছেলে মানুষই করছে সে, যত সব ফালতু ইমাজিনেশন। যেমন ওই প্রফেসর তেমন শশাঙ্ক, দুটোই হাফ পাগল। সঙ্গদোষে সেও কি ধুস। কিংবাবু, চা হয়ে গেছে, চলে আসুন। শার্লিনের ডাকটা যেন অনেক দূর থেকেই এলো। সামান্যতম অন্য শব্দ থাকলে এই ডাক হয়তো শোনাই যেত না। তাঁবুর দিকে তাকাতেই একটু অবাক হয়ে গেল কিঙ্কর। এই একটু আগেও তো সে তাঁবুগুলো দেখছিল, বড়জোর 300 মিটার দূরে। এখন মনে হচ্ছে প্রায় 500 মিটার কি তারও বেশি। আজব তো, একটা সিগারেট ধরিয়ে হেঁটে এসেছে, বাকি অর্ধেক তো দাঁড়িয়েই শেষ করেছে সে। কতটা হেঁটে আসতে পারে? এই শুখা জঙ্গলের বাতাসের তরঙ্গে নিশ্চয়ই কিছু একটা গোলমাল আছে। এই আধো অন্ধকারে মরীচিকার মতো দৃষ্টিভ্রম কি সেই কারণেই? আবার একটা সিগারেট ধরিয়ে তাঁবুর দিকে পা বাড়ালো। দেখা যাক স্বাভাবিক গতিতে স্মোক করতে করতে হেঁটে গেলে সিগারেট শেষ হয় কিনা। না, তাঁবুগুলোর কাছাকাছি এসে অর্ধেক সিগারেট হেসে মাটিতে ফেলে জুতো দিয়ে পিষে দিল সে। দেখল একটা স্টুলের হাইটের গাছের গুঁড়িতে বসে চা খাচ্ছে শার্লিন। এই গুঁড়িটা আগেই সে খেয়াল করেনি। সে চা নিয়ে শার্লিনের কাছে গেল। মেয়েটা স্বাভাবিক কথা বলার মতো অবস্থায় আছে কিনা কে জানে। সকালের মিঠে রোদে ওরা সম্পূর্ণ আন্দাজেই উত্তর দিকে চলেছে। সামনে শশাঙ্ক, শার্লিন আর সামান্য পিছনে অন্য মনস্ক কিঙ্কর। এখানে নেট নেই, জিপিএস কাজ করছে না। নেট চিঠি ছাড়ানোর আগে থেকেই লুকোচুরি খেলতে খেলতে এখন একেবারে কমায়। মোহন সিং আর বীরপ্রতাপ আসেনি, মোটামুটি উত্তর দিকটা দেখিয়ে দিয়ে গাড়ির কাছেই রয়ে গেছে। থাক, ওরা নয় তাঁবুটা পাহারা দিক। কিঙ্কর এরকম ধাঁধায় আগে পড়েনি। কাল রাতের দেখা ঘটনাটা না পারছে বলতে, না পারছে গিলতে। সবটাই কি হ্যালুসিনেশন? সবটাই অলীক কল্পনা? তার নিজের যুক্তি, নিজের বিশ্বাসে এক নিঃশ্বাসে কেউ কাদা জল ঢেলে দিল। এখন তারও মনে হচ্ছে একমাত্র বক্সি এই ধাঁধার সমাধান করতে পারেন। প্রফেসর বক্সিকে খুঁজে পাওয়াটা সত্যিই দরকার। সেই শুকনো গাছের কাণ্ডস্তূপের আসল রহস্যমোচনই হয়তো কাল রাতের ঘটনার কি আর কেনর উত্তর। রাতে শার্লিনের তাঁবুতে বসে কথা বলছিল ওরা। সেই আড্ডায় শার্লিনকেও অনেকটা স্বাভাবিক লাগছিল। হয়তো চিঠির ঘটনাটা জোর করেই মন থেকে ঝেড়ে ফেলতে চাইছে। শশাঙ্ক তাদের সেই কলেজ লাইফের সব মজার ঘটনা বলছিল। বিশেষ করে অনুষা নামের একটা মেয়েকে কিঙ্করের গোলাপ ফুল দিয়ে প্রপোজ করতে গিয়ে ঘাবড়ে হ্যাপি বার্থডে বলে ফেলার ঘটনায় তো শার্লিন হেসে গড়াগড়ি খেল। কিঙ্করও সেই সাইকেলের ধাক্কায় শশাঙ্কের কাদায় পড়ে যাবার গল্প বলল। এর সঙ্গে ঝাল দিশি মুরগি আর রুটি বেশ জমে উঠেছিল। মোটামুটি রাত 9টা-10টা নাগাদ ঘুমোতে গেল শশাঙ্ক। কলকাতার মানুষদের তো এত তাড়াতাড়ি ঘুম পায় না, আর রোজ রাতে এই সময় টিভি নিউজ দেখার অভ্যেস কিঙ্করের। এখানে কিছু করার নেই। সে এখন পড়েছে মোগলের হাতে। আর হাফ প্যান্ট পরা শার্লিনের সঙ্গে তাঁবুতে আড্ডা মারার সাহস পেল না। কোনো একটা ভুল হস্তক্ষেপ মানেই কিন্তু ব্লু বেল্ট। অগত্যা গুড নাইট বলে কিঙ্কর নিজের তাঁবুতে ফিরল। ফিরে জিন্স আর স্যান্ডো পরেই শুয়ে পড়ল। যদিও স্লিপিং ব্যাগ পাতা, তবুও তাঁবুতে শুয়ে অভ্যেস নেই কিঙ্করের। তাই এপাশ ওপাশ করতে করতেই হয়তো একসময় ধপাস করে দু চোখ বুজে এলো কিঙ্করের। আর রাত 2:30 নাগাদ কি একটা অস্বস্তিতে ঘুম ভেঙে উঠে বসল। একটা বিশ্রী সাফোকেশন হচ্ছে, একটু ঘামও হচ্ছে। মনে হচ্ছে এই তাঁবুর ভেতরে থাকলে দম আটকে সে মরেই যাবে। পেট্রোম্যাক্সটা জ্বালালো, সিগারেটের প্যাকেট আর লাইটারটা খুঁজে নিয়ে তাঁবুর বাইরে এসে দাঁড়ালো কিঙ্কর। না, এবার গুমোট ভাবটা অনেকটাই কম। প্রাণ ভরে শ্বাস নিতে পারছে সে। তখনই পেল শব্দটা। শব্দটা কিসের প্রথমে সেটা বুঝতেই পারল না। মনে হলো হাঁড়ির মধ্যে মুখ ডুবিয়ে যেন কেউ কাঁদছে। কাঁদছে? কে কাঁদছে?
কানটা সামান্য খাড়া করে শুনল। শব্দটা আসছে তার ডান দিক থেকে, ওই যেদিকে মরা গাছের কাণ্ডগুলো স্তূপ করে রাখা। শশাঙ্ক আর শার্লিনের তাঁবু এখনো অন্ধকার। ওদিকে মোহনরাও নিশ্চয়ই গাড়ি লক করে ঘুমের দেশে। ওদের ডেকে লাভ নেই, একাই যাবে নাকি? কান্নার শব্দটা যেন তাকে হান্ট করছে, ডাকছে। মনে হচ্ছে যেন তার জন্যই কাঁদছে। টর্চ নেই, চট করে তাঁবু থেকে মোবাইলটা নিয়ে এলো। এটা তো এখন গেম আর টর্চ মারা ছাড়া অন্য কোনো কাজেরই নয়। মাটিতে আলো ফেলেই মাথাটা ঘুরে গেল কিঙ্করের। বেশ নরম ঘাস, চারিদিকে ঘন আগাছা আর বড় বড় গাছ। এ কি স্বপ্ন নাকি? না কোনো অজানা রহস্যময় কারণে এই মৃত শুখা জঙ্গল রাতে জীবন্ত হয়ে ওঠে? নিজেকে এর কি ব্যাখ্যা দেবে? হ্যালুসিনেশন, মরিচিকা, চোখের ভুল? নাকি এই শুখা জঙ্গল পুরো ল্যান্ড অফ প্ল্যান্ট সোল? সেই চাপা কান্নার শব্দ কি তাকে এইসব দেখানোর জন্য, নাকি কোনো ভয়ঙ্কর ট্র্যাপ? কান্নার শব্দ এখনো হচ্ছে। দূর থেকে মোবাইল টর্চ ফেলল কিঙ্কর। প্রথমে অন্ধকারে ঠিক বোঝা গেল না, আর তারপরেই মনে হলো সেই শুকনো মরা কাণ্ডগুলো তো শুয়ে নেই, উঠে দাঁড়িয়েছে মাটির ওপর। না, দাঁড়িয়ে নেই, মাটিতে ঘষতে ঘষতে তার দিকে এগিয়ে আসছে, ঠিক সেই শার্লিনের বর্ণনার মতো। দৃশ্যটা যেন কিঙ্করকে স্থির করে দিয়েছে। কেউ যেন তাকে অদৃশ্য দড়ি দিয়ে আষ্টে পিষ্টে বেঁধে রেখেছে। গাছের কাণ্ডগুলো প্রায় তার হাত 15 মধ্যে। এরা কি তাকে পিষে ফেলবে? কাঁপা হাত থেকে হঠাৎ মোবাইলটা পড়ে গেল। কুড়িয়ে নিয়ে আলো সামনে ফেলতেই একটা ঠান্ডা স্রোত নেমে গেল তার শেঁড় দাঁড়া বেয়ে। বিশাল কাণ্ডগুলো এখন হাত 5 মধ্যে এগিয়ে এসেছে। ওগুলো কি কাঁপছে না রাগে ফুঁসছে? এরা কি তাকে কোনো একটা ব্যাপারে ওয়ার্নিং দিচ্ছে, নাকি পিষে ফেলতে চায়? পিঠে এক ধাক্কা খেয়ে চমকে উঠল কিঙ্কর। বাঁধটাও যেন শিথিল হয়ে গেল। বোকার মতো ঘুরে তাকিয়ে দেখল পেছনে বীরপ্রতাপ। क्या साहब, इतनी रात गए जंगल में क्यों खड़े हैं? কিঙ্কর দেখল কোথায় গাছ, কোথায় আগাছা, চারিদিক সেই রকমই শুখা, আর ওই কাণ্ডগুলো ঠিক সেখানেই আছে যেখানে ছিল। বীরপ্রতাপ আরও কি সব বলে যাচ্ছে, কানে ঢুকছেই না কিঙ্করের। বীরপ্রতাপ নাকি ছোট শৌচ করতে গাড়ি থেকে নামে মোবাইলে জ্বলা আলোটা দেখতে পায়। ওদের পেছন হাঁটতে হাঁটতে এক ঝকঝকে সকালেও কিঙ্করের মাথা কাজ করছে না। কাল রাতে কি দেখল? স্বপ্ন? শুখা জঙ্গল অঞ্চল যে এতটা বড় সেটা কে জানত? জঙ্গল যে আর শেষই হতে চায় না। একটা সন্দেহ শার্লিনের মনে বহুক্ষণ ধরেই দানা বাঁধছিল। এবার সেই সম্ভাবনাটা আরও জোরালো হলো। শুকনো পাকানো গাছটাকে এই নিয়ে 3-3 বার দেখল ওরা। তার মানে এই শুখা জঙ্গলের ঘূর্ণিতে পড়েছে আর একই জায়গায় ঘুরে চলেছে। জঙ্গলে এটা খুবই স্বাভাবিক। ঠিকঠাক বুশক্রাফট করতে না জানলে যে কোনো মুহূর্তেই এই ঘূর্ণিতে পড়তে হয়। তবে শুখা জঙ্গল এতটাই ফাঁকা ফাঁকা, এখানে ঘূর্ণি কেটে বেরোতে বুশক্রাফটার না হলেও চলে। ওদের থামতে বলে একটা সরু ডাল নিয়ে মাটিতে মোটামুটি একটা গোল এঁকে তার মধ্যে একটা দাগ কাটল শার্লিন। তারপর 10 পা মতো আন্দাজে দক্ষিণ দিকে আরও একটা গোল এঁকে 2টো দাগ। শশাঙ্ক অবাক হয়ে দেখছে। কিঙ্কর বুঝল আগের এক্সপিডিশনের অভিজ্ঞতা কাজে লাগাচ্ছে শার্লিন। এবার দেখা যাক শার্লিন কিভাবে ওদের এই ঘূর্ণি থেকে বের করে। শার্লিন একই ডিরেকশনে আরও 10 পা গিয়ে নিচু হয়ে দাগ কাটতে গিয়েই কিছু একটা দেখে থেমে গেল। গাইস, জলদি এদিকে এসো প্লিজ। শশাঙ্ক কিঙ্কর হালকা দৌড়ে শার্লিনের পাশে গিয়ে দাঁড়ালো। শার্লিন তাকিয়ে আছে হাত 10 দূরে মাটির দিকে। রোদে পড়ে কিছু একটা যেন চকচক করছে। ওরা এগিয়ে যেতেই বুঝলো একটা গোল মেটাল ফ্রেম চশমা, বাঁ ডাঁটিটা মাটিতে অনেকটাই গাঁথা।
এটা কি বক্সির চশমা? বক্সি গোল ফ্রেমের চশমা পরেন কিনা অনেক ভেবে মনে করতে পারল না কিঙ্কর। শশাঙ্ক উবু হয়ে বসে সেটা টেনে বের করতে পারল না। শার্লিন তার পাশে বসে হাতের আঙুল দিয়েই শুকনো মাটি খুঁড়তে লাগলো। দেখা দেখি কিঙ্কর, মাটি এতই শক্ত যে বারবার ওদের আঙুলের ডগাগুলো টনটন করে উঠল। শার্লিন দৌড়ে গিয়ে ব্যাগ থেকে জলের বোতল এনে প্রায় অর্ধেক জল মাটিতে ঢেলে দিল। জলটা মুহূর্তের মধ্যে মাটি শুষে নিল, শুধু ভিজে ছোপটা রইল। সেই ছোপের ওপর বেশ কিছুক্ষণ আছড়ে আছড়ে সামান্য গর্ত করল ওরা। ডাঁটিটা তখনও আটকে। আতঙ্কে হাত সরিয়ে নিল শার্লিন। সাপ? না না, সাপ নয়, এত সরু শুকনো শিকড়ের ডগা ঠিক সাপের মতোই ডাঁটিটাকে জড়িয়ে ধরে আটকে রেখেছে। তার মানে এখানে গাছ ছিল, এখন মাটির তলায় শিকড়টা রয়ে গেছে। তার মানে এই চশমা অনেক আগে থেকেই পড়ে আছে। এই চশমা বক্সির নয়, তবে শহরের কারো। উঠে দাঁড়িয়ে সামনের দিকে তাকিয়েই শশাঙ্কের মুখ থেকে একটা শীষ বেরিয়ে এলো। ওদের ঠিক সামনে 50 মিটার দূরে একটা তুবড়ে যাওয়া তাঁবু। মনে হলো কোনো বড় হাতি বা গন্ডার 3 কোনা তাঁবুর একটা দিক পুরো চেপটে দিয়ে বেরিয়ে গেছে। এই দিকের জঙ্গলে তো হাতি নেই বলেই মনে হয়। আর গন্ডার, সে তো মধ্য ভারতে কোনো কালেই ছিল না, নর্থ বেঙ্গল আর আসামের দিকে টিকে আছে। আর গাছ টাছ ভেঙে পড়ার প্রশ্নই ওঠে না, কারণ তাঁবুর চারপাশে কোনো গাছই নেই। ওরা 3 জন এগিয়ে গেল তাঁবুটার দিকে। এক পাশ তুবড়ে গেলেও ত্রিকোণ দরজার ফাঁক দিয়ে সামান্য নিচু করে ঢোকা যায়। শশাঙ্কই আগে ঢুকল, তারপর কিঙ্কর আর শার্লিন। বিধ্বস্ত তাঁবুতে বেশ কিছু বই, খাতা, একটা পেট্রোম্যাক্স লাইট, উল্টে পড়ে থাকা ফোল্ডিং চেয়ার, গ্যাস হিটার, প্লেট, কাপ, একটা বড় হ্যাভারস্যাক আর বাকি সব জিনিস দেখে দেখে ওরা 3 জনেই মোটামুটি শিওর হলো এটাই প্রফেসর বক্সির তাঁবু। তাহলে প্রফেসর বক্সি কোথায়? 3 জনেই পালা করে বই আর বাকি জিনিস ঘাঁটতে লাগলো। শশাঙ্ক বলল, কাম অন গাইজ, প্রফেসর যখন গাছের সোল নিয়ে রিসার্চ করছিলেন তখন তার নিশ্চয়ই কোনো নোটস থাকবেই, যদি না উনি সেটা নিয়ে গিয়ে থাকেন। শশাঙ্ক, আমার কেন জানি মনে হচ্ছে উনি নিজে থেকে কোথাও যাননি। এই কথা বলছিস কেন? শার্লিনের হাতে দেখ। শার্লিন একটা ওয়ালেট নিয়ে তার ভেতরের খাপগুলো দেখছে। শার্লিন বেশ উত্তেজিত হয়ে বলে উঠল, ইয়েস, সম্ভবত তাই, কারণ এই ওয়ালেটে টাকা পয়সা, পাসপোর্ট আর পেঞ্চ ফরেস্ট পারমিট আছে। এসব না নিয়ে কেউ যদি না উনি ভুলিয়ে রেখে যান। তাহলে তো আবার ফিরে আসতেন, কারণ পারমিট ছাড়া সুখা জঙ্গলের বাইরে গেলে। ঠিক বলেছেন কিংবাবু। শার্লিন! শশাঙ্ক চেঁচিয়ে উঠল। কিঙ্কর আর শার্লিন তাকিয়ে দেখল শশাঙ্কের চোখ মুখ বেশ উত্তেজিত। তার হাতে একটা হলদে হয়ে যাওয়া কাগজের টুকরো, সাদা পাতা, সাদা দাগ, লেখা তবু ছাপ নেই। কত বড় কত ছোট এই সবের মাপ নেই। ঝলমলে রোদে ঢাকা, তবু তারা আকাশে। এই আছে এই নেই, ঘন তবু ফাঁকাশে। জন্ম কি মৃত্যুটা মিলেমিশে গোলাকার, কে বা জানে কতটুকু। এই প্রশ্ন তোলাকার, তাও যদি কাগজের বাকি অংশ ছেঁড়া। শার্লিনের আনা ফ্লাস্কের কফি, বিস্কিট আর 2টো করে ঠান্ডা ডিম সেদ্ধ খেয়ে হলদেটে ছেঁড়া কাগজ নিয়ে বসে আছে কিঙ্কর। লেখাটার মানে বের করতে কালঘাম ছুটে যাচ্ছে। বোঝাই যাচ্ছে প্রফেসর প্রকৃতিকে নিয়ে কিছু লিখে গেছেন, কিন্তু এর সঠিক মর্ম না বুঝলে রহস্য মিটবে না। শার্লিন আবার ক্যামেরা নিয়ে বেরিয়ে গেছে, যদি কোনো সূত্র খুঁজে বের করতে পারে। আর শশাঙ্ক তাঁবুর চারপাশটা ঘুরে দেখছে। ওরা ফেরার আগে এই লেখার মানে বের করতে পারলে। সিগারেট ধরিয়ে চিন্তায় ডুবে কিঙ্কর প্রথমে কিছুই বুঝতে পারল না। তারপরে মনে হলো একটু আগে শশাঙ্ক যেন বহু দূর থেকে তার নাম ধরে ডাকল। কান খাড়া করে রইল, আর তো কোনো শব্দ শুনতে পেল না। তাহলে ভুল শুনেছে। কিন্তু ওরা ফিরতেই বা এত দেরি করছে কেন? কেন জানি কিঙ্করের মনে হলো
ওদের নিশ্চয়ই কোনো বিপদ ঘটেছে। দূর, এই জঙ্গলটা অপয়া। দুপুর গড়িয়ে তো বিকেল হতে চলল, শশাঙ্ক শার্লিনের কোনো পাত্তা নেই। কিঙ্কর পাগলের মতো ছুটে বেরিয়েছে। দুজনের নাম ধরে ডেকে ডেকে গলা চিড়ে গেছে। এখন আর তার ফ্যাসফ্যাসে গলা দিয়ে স্বর বেরোচ্ছে না। শুখা জঙ্গলের ঘূর্ণির মধ্যে ফালতু ঘুরপাক খেয়েও তাঁবুটাও আর খুঁজে পাচ্ছে না। তাঁবুতে ব্যাগে জল ছিল, মনে হচ্ছে তেষ্টাতেই মরে যাবে সে। অবসাদে একটা ঘোরের মধ্যে আর দাঁড়িয়ে থাকতে পারল না কিঙ্কর। মাটিতে ধপ করে পড়ে গেল। কতক্ষণ অবচেতন হয়ে পড়েছিল সে জানে না। একটা শব্দ শুনে চোখটা মেলল কিঙ্কর। বিকেল গড়িয়ে সন্ধে হয়ে এসেছে। দূরে কিছু একটা নড়ছে। একটা হাত মাটি আঁকড়ে ধরে ঘষে ঘষে এগিয়ে আসতে চাইছে। হাতের আঙুলগুলো ঠিক কাঁকড়ার মতো লাগছে। আঙুলে কিছু একটা। আংটি কি? হ্যাঁ, এ তো আংটি। এটা শার্লিনের হাত। শার্লিন? আর ঠিক তখনই স্পষ্ট দেখতে পেল শার্লিনকে। কিঙ্কর প্রায় দৌড়ে গেল সেই দিকেই। ততক্ষণে হয়তো তাকে এগিয়ে আসতে দেখে হাতটা নেতিয়ে পড়েছে। আঙুলগুলো শুধু সামান্য নড়ে উঠছে। কিঙ্করের চোখ এখন আধো অন্ধকারেও অনেকটা সয়ে গেছে। অর্ধ অবচেতন শার্লিনকে দেখে মনে হলো এ তার চেনা শার্লিন নয়, অন্য কোনো রুগ্ন রক্তশূন্য মেয়ে, যেন শার্লিনের পোশাক আর মুখোশ পরা। এ কি চেহারা হয়েছে মেয়েটার! সারা গায়ে ধুলো, ময়লা, উস্কো খুস্কো চুল, জামাটাও কুঁচকানো আর ছেঁড়া। জামা আর জিন্সে অজস্র দাগ। কিসের দাগ? রক্তের। দু পায়ে জুতো নেই। কিঙ্কর ধরে উঠিয়ে বসালো শার্লিনকে। কাঁধ ধরে ঝাঁকুনি দিল। 2-3 বার ফ্যাস ফ্যাসে ভাঙা গলায় ডাক দিল। আবার ঝাঁকালো। শার্লিন, এই শার্লিন, কি হয়েছে? শশাঙ্ক কোথায়? ফ্যাল ফ্যাল চোখে কিঙ্করের দিকে তাকিয়ে রইল শার্লিন, যেন বিশ্বাসই করতে চাইছে না মুখের সামনে বসা জিনিসটা একটা রক্ত মাংসের মানুষ। মানুষটা কি শশাঙ্কের বন্ধু মিস্টার কিং? কিঙ্করকে হঠাৎ শিশুর মতো জড়িয়ে ধরল সে। কিঙ্কর দেখল একটা নরম পাখির মতো কোনো এক অজানা আতঙ্কে থরথর করে কাঁপছে শার্লিন। জোরে জোরে শ্বাস নিচ্ছে। আধো অন্ধকারে চোখ ছোট করে সামনে পেছনে দেখল কিঙ্কর। ভয় পাওয়ার মতো কিছুই চোখে পড়ল না। কি বলছেন শার্লিন? আমি ঠিক বলছি। আমার চোখের সামনে শশাঙ্ক। আমি কোথায় সেই গাছটা? ওইদিকে। আমি কিভাবে চালিয়ে পালিয়ে এসেছি জানি না। আমি নিয়ে চলুন। এ হতে পারে না। না, আমি যাব না, আপনিও না। আমরা এখান থেকে বেরোবো, প্লিজ। অসম্ভব। শশাঙ্ককে ছেড়ে কিছুতেই যেতে পারবো না। আপনাকে যেতে হবে না, আমি যাচ্ছি। শুধু বলুন কোন দিকে। না, আমি একা থাকবো না। আমাকে একা রেখে যাবে না, আমায় মেরে ফেলবে। হয়তো একা থাকার ভয়ে কিঙ্করের কাঁধে বাঁ হাতের ভর দিয়ে চলল শার্লিন। এসব কি হচ্ছে মাথায় ঢুকছে না কিঙ্করের। কি বলছে শার্লিন? এই শুখা জঙ্গলে ম্যাগনেটিক ফিল্ডের কিছু লোচা আছে, সেই ব্ল্যাক হোল বা অন্য কিছু। তাই এই হ্যালুসিনেশন, শব্দ বা দৃশ্যের ভুল ভাল মরিচিকার মতো ভ্রম। তাছাড়া আর কিছুই হতে পারে না। না হতে পারে না। শশাঙ্ককে সুস্থ শরীরে ফিরিয়ে নিয়ে যাবেই সে, সঙ্গে শার্লিনকেও। এই জঙ্গলে আর এক মুহূর্তও নয়। ম্যাজিকের মতো বক্সির তাঁবুটাকে দেখতে পেল কিঙ্কর। আর তোবড়ানোর দিকটায় একটা মোটা গাছ রাতারাতি মাটি ফুঁড়ে উঠেছে। সেই ওঠার কারণেই তাঁবুর একটা দিকটা এই বিস্ময়কর দৃশ্য দেখেও ঠিক অবাক হলো না কিঙ্কর। এখন আবার সেই রাত। চারিদিকের ঘন জঙ্গলে ছেয়ে যাচ্ছে। যাকে তার মাথা কাজ করছে না। পাশে ডিঙি মেরে মেরে হাঁটা শার্লিনও অবাক বিস্ময় আর আতঙ্কে চারিদিক চেয়ে দেখছে। বিড়বিড় করে কি সব বলছে। কিচ্ছু শুনছে না কিঙ্কর, মাথায় কিচ্ছু ঢুকছে না। শশাঙ্ককে নিয়ে আগে এই জঙ্গল থেকে বেরোবে তারা। আরও মিনিট 15 যাবার পরেই শার্লিন কিঙ্করের ডান কাঁধটা খামচে ধরে আটকালো। কি হলো শার্লিন? আমি যেতে পারবো না। আমি না, ওই গাছগুলো ওখানে
আরো অনেক মানুষ আছে, অনেক আছে, অনেক। ঠিক আছে, রিল্যাক্স, আমি যাচ্ছি, আপনি দাঁড়ান এখানে। একটা দম নিয়ে পা বাড়ালো। না, কোনো ভুলভাল ধারণাকে মনের মধ্যে প্রশ্রয় দেবে না। শার্লিনের দৃষ্টি বিভ্রম বিশ্বাসযোগ্য নয়। শশাঙ্ককে সুস্থ শরীরে ফিরিয়ে নিয়ে যাবেই। মোবাইলটা পকেট থেকে বের করে দেখল, না, চার্জ আছে। অবশ্য ব্যাটারি নষ্ট হয়ে যাওয়ার মতো কিছুই হয়নি। টর্চটা অন করে এগিয়ে গেল শার্লিনের দেখানো ঘন গাছগুলোর দিকে। কাল রাতের মতোই সতেজ ডালপালা, সবুজ পাতা ভরা বিশাল বিশাল সুস্থ সবল গাছ। এটাও কি কোনো স্বপ্ন, নাকি হ্যালুসিনেশন, নাকি? গলাটা হঠাৎ কেমন আটকে গেল কিঙ্করের। গাছের গায়ে ওটা কি? কাঠের কাণ্ডে ঠিক রিফিলের মতো ঠেলে বেরিয়ে থাকা কোনো মানুষের মুখের নিখুঁত আদল। শার্লিন কি তাহলে ঠিকই বলছিল? মোবাইল টর্চ জেলে পরপর গাছের কাণ্ডের ওপর যন্ত্রণাকাতর অজস্র মানুষের নিখুঁত মুখ। পাগলের মতো গাছগুলোর ওপর আলো ফেলে ফেলে চলতে লাগলো কিঙ্কর। চিনে নিতে লাগলো শশাঙ্কের মুখটা। একবার মনে হলো যেন বক্সিকেও, কিন্তু শশাঙ্ক কোথায়? শশাঙ্কের হাঁ করা ভয়ার্ত মুখের পাশে চোখ দুটো ঠিকরে বেরিয়ে আসা আর একজনের মুখ। এ মুখের মানুষটাকে সে চেনে, এই মুখের মেয়েটাই তাকে এখানে। চমকে পিছনে ঘুরল কিঙ্কর। অন্ধকারে ছায়ামূর্তির মতো দাঁড়িয়ে শার্লিন। না, দাঁড়িয়ে নয়, সে খুঁড়িয়ে খুঁড়িয়ে এগিয়ে আসছে তারই দিকে। এক অদ্ভুত গম্ভীর গলায় কিছু বলছে, যেন সেই হাড়ির মধ্যে মুখ ডুবিয়ে। ভেবো না মিস্টার কিং, অভ্যেস হয়ে যাবে। শহরে সেই বিষাক্ত ধুলো ধোয়ার সেই একই নিয়মের মধ্যে বাঁচা, তার চেয়ে তো অনেক ভালো এই মুক্ত আকাশ আর রাতের পৃথিবী, তাই না মিস্টার কিং? আমি প্রথমে ভেবেছিলাম পালাবো, কিন্তু তুমি এদিকে চলে আসতেই মাটি ফুঁড়ে উঠল গাছটা। এখন আমি এই জঙ্গলেরই অধিবাসী। এসো, বাকি সবার মতো আমরাও গাছগুলোর মধ্যে মিলিয়ে যাই। আমরা শুধু এই রাতের বেলায় জেগে উঠব, শুধু রাতে। এসো এসো। শরীরের সমস্ত শক্তি একত্রিত করে দৌড় দিল কিঙ্কর। এই গাছগুলো সব মানুষকে শুষে নেয়। অনেক মানুষকে নিয়েছে, বক্সি কি শশাঙ্ককে নিয়েছে, শার্লিনকেও, কিন্তু সে গাছের শিকার কখনোই হবে না। না না, এই জঙ্গলের ঘূর্ণি থেকে সে বেরোবেই, ফিরে যাবেই সেই ধুলো ধোঁয়াময় বিষাক্ত প্রিয় শহরে। ফিরে যেতে তাকে হবেই। উন্মাদের মতো দৌড়তে লাগলো কিঙ্কর। একটা অরবিট ধরেই দৌড়তে থাকলো শুখা জঙ্গলের ঘূর্ণির মধ্যে। ক্রমেই ছোট হতে থাকলো ঘূর্ণি। বিশাল বিশাল গাছগুলোর সঙ্গে অজস্র ছায়ামূর্তি, বক্সি, শশাঙ্ক, শার্লিন সবাই মিলে ছোট করতে লাগলো সেই ঘূর্ণি বৃত্তটাকে। এতক্ষণ আপনারা শুনছিলেন লেখক সতীর্থ দের কলমে ক্ষুধার্ত জঙ্গল। আজকের গল্পে সূত্রধরের ভূমিকায় ছিলাম আমি খুশি। অন্যান্য চরিত্রে কথকের ভূমিকায় রৌনক, শশাঙ্কের ভূমিকায় শুভম, কিঙ্করের ভূমিকায় প্রদীপ্ত, মোহন সিংয়ের ভূমিকায় কৌশিক, শার্লিনের ভূমিকায় পম্পা, যুবকের ভূমিকায় সুমন, বীরপ্রতাপের ভূমিকায় সুমন। কেমন লাগলো আজকের গল্প জানাতে ভুলবেন না। আর এমনই নানান ভিন্ন স্বাদের গল্প শুনতে হলে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল এবং তার পাশে থাকা বেল আইকন প্রেস করে অল নোটিফিকেশন অন করে রাখুন, যাতে আমাদের চ্যানেলে আসা গল্পের আপডেট সবার আগে আপনার কাছে পৌঁছয়। সুস্থ থাকুন, ভালো থাকুন, শুনতে থাকুন, শোনাতে থাকুন শব্দ কথার দ্বিতীয় গল্পের আসরকে।